আসসালামু আলাইকুম। আমি আজকে গণিতের একটা ছোট্ট ক্লাস নিব। আমরা গত দিনে অঙ্ক সংখ্যা সম্পর্কে শিখেছি, তা আমি একটু রিভিউ করব। অঙ্ক হলো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিট, যাকে বলা হয় ডিজিট ইংরেজিতে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টা বর্ণ, অঙ্কের ভাষা যাকে বর্ণ বলা হয়, এই 10টা চিহ্ন, যাকে চিহ্নও বলা যেতে পারে, এই চিহ্নকে আমরা অঙ্ক বলে থাকি। আর সংখ্যা কী? সংখ্যা হলো ওই চিহ্নটা, ওই ওই 10টা অঙ্ক সহ আরও যত সংখ্যা আছে, আরও যত সংখ্যা হতে পারে। যেমন 1-এর সঙ্গে 1 বসালে 11 হয়, 1-এর সঙ্গে 2 বসালে 12 হয়। মানে অঙ্কগুলো সহ আর যত অঙ্ক বিশিষ্ট সংখ্যা আছে সবগুলোই হলো সংখ্যা। যাই হোক, পরবর্তীতে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা হলো অঙ্কের ভাষায় সকল সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়। বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। একটা হলো মূলদ সংখ্যা আর একটা হলো অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে বাস্তবিক অর্থে আমরা প্রকাশ করতে পারি, তাকে বলা হয় মূলদ সংখ্যা। আর অমূলদ সংখ্যা হলো যার সীমা অসীম, যাকে বাস্তবে প্রকাশ করা সম্ভব নয়। যেমন আমরা ধরতে পারি মূলদ সংখ্যার ক্ষেত্রে, যেমন 3 একটা হলো নির্দিষ্ট সংখ্যা, অথবা 3.456 একটা নির্দিষ্ট সংখ্যা, এটা হলো মূলদ সংখ্যা। অথবা 5.45 দিয়ে আমি এখানে পৌনাপণিক দিয়ে দিলাম। পৌনাপণিক মানে এখানে পৌনাপণিক নির্দিষ্ট হয়ে গেল, এটা একটা মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা হলো নির্দিষ্ট, যা লিখে অথবা ভাষায় প্রকাশ করা যায়, লিখে অথবা ভাষায় প্রকাশ করা যায়। অপরদিকে অমূলদ সংখ্যা হলো লিখে বা ভাষায় প্রকাশ করা যায় না। যেমন কি হতে পারে, যেমন 5.2, 5, 4, 6 এরকম চলতেই থাকবে। এরকম যদি চলতেই থাকে, যাকে লিখে প্রকাশ করা যায় না, তাকে বলা হয় অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাকে অসীম অনাবৃত দশমিকও বলা হয়ে থাকে, কারণ অনাবৃত সংখ্যা কারণ দশমিক সংখ্যার পরে সংখ্যাগুলো চলমান, সেটা অসীম। অনাবৃত মানে একে নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবৃত করা যায় না, এজন্য একে বলা হচ্ছে অসীম অনাবৃত সংখ্যা, দশমিক সংখ্যা। অসীম অনাবৃত দশমিক সংখ্যা, তাহলে সকল অসীম অনাবৃত দশমিক সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা আসব মূলদ সংখ্যাকে। মূলদ সংখ্যা আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ সংখ্যা। মূলদ সংখ্যাকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? মূলদ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি? পূর্ণ সংখ্যা যেমন পূর্ণ সংখ্যা হতে পারে যেমন 5, 7, 8 এগুলো একটা পূর্ণ সংখ্যা, অথবা 7, 8, 9 এগুলো হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাকে একটা নির্দিষ্ট গণ্ডির মতো নির্দিষ্ট করে রাখা যায়, একে দশমিক নেই, মানে সংখ্যাগুলো পরিপূর্ণ, পূর্ণ, একে কোনো ভগ্নাংশ নেই বা কোনো ভাগ নেই, একে বলা হয় পূর্ণ সংখ্যা। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ কি? ভগ্নাংশ হলো এমন একটা সংখ্যা, ভগ্নাংশ হলো এমন একটা সংখ্যা যে সংখ্যাকে আপনি বিভক্ত করা যায় বা ভাগ করা যায়। যেমন একটা আপেলকে যদি 5 জনের মধ্যে ভাগ করে দেয়া হয়, তাহলে কি হয়? 5 জনই 5টা অংশে ভাগ হয়, এটা তখন ভগ্নাংশ হয়ে যায়। যেমন ভগ্নাংশ কী রকম, দুই রকমভাবে হতে পারে। একটা যেমন ভগ্নাংশ এরকম হতে পারে 1/1/2, অথবা 2/1/4, এরকম বিভিন্ন মান হতে পারে। মানে ভগ্নাংশ হলো একটা পূর্ণর সঙ্গে একটা অপূর্ণ অংশ থাকতে পারে, এটা হলো ভগ্নাংশ। এখন পূর্ণ অংশকে আমরা আবার 3 ভাগে ভাগ করেছি, যথা ধনাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সংখ্যা
আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাটা কি? যে সংখ্যার মানটা ধনাত্মক, যেমন 7, যেমন 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 7 হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেমন 9 হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অথবা 111 এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, অথবা 115 এটা হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। অপরদিকে শুধুমাত্র একটি সংখ্যা আছে যেটাকে শূন্য বলা হয়। গণিতের ভাষায় আমরা একে নীলিনবন্ধ বলতে পারি, অথবা সংখ্যার অবজ্ঞাপক শব্দ। একে বলা হয় শূন্য। শূন্যটা হলো নিরপেক্ষ একটা শব্দ। ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝখানের একটা নিরপেক্ষ শব্দের নাম হলো শূন্য। তাহলে আমরা পূর্ণ সংখ্যা কয়টা ভাগে ভাগ করেছি? 3টা ভাগে ভাগ করেছি। প্রথম হলো ধনাত্মক সংখ্যা, তারপর শূন্য, অপরদিকে ঋণাত্মক। ঋণাত্মক সংখ্যাটা কি? ঋণাত্মক হলো ধনাত্মক সাধারণত আমরা প্লাস বোঝাই বা বেশি বোঝাই। অপরদিকে ঋণাত্মকটাকে আমরা কি বুঝি? কম বা মাইনাস। যেমন কি -50 মানে শূন্য থেকেও 50 কম। -50 মানে শূন্য থেকেও 50 কম। নিরপেক্ষ মান হলো শূন্য থেকেও সে ঋণী। মাইনাস মানে ঋণী বোঝায়, বা একে ঋণী বোঝায় বলে এই মানগুলোকে ঋণাত্মক বলা হয়। যেমন -5 হতে পারে, -8 হতে পারে। এই মানগুলো ঋণাত্মক বোঝায়। -20 এগুলো হলো ঋণাত্মক মান, বা শূন্য থেকে কম। শূন্য থেকে বেশি হলে ধনাত্মক, শূন্য থেকে কম হলে ঋণাত্মক। শূন্য হলে একটা নিরপেক্ষ শব্দ। শূন্য শুধুমাত্র একটাই। ঋণাত্মক মান প্রচুর হতে পারে, অথবা ধনাত্মক মানও প্রচুর হতে পারে। শূন্য হলো মাঝখানের একটা ঋণাত্মক মান। এবার আমরা আলোচনা করব ধনাত্মককে কয় ভাগে ভাগ করা যায়। ধনাত্মককে কয় ভাগে ভাগ করা যায়? এই ধনাত্মক সংখ্যাটাকে আমরা আবার 3 ভাগে ভাগ করেছি। এটা মৌলিক সংখ্যা, 1 আর অমৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাকে হলো ওই সংখ্যাটা যে সংখ্যাকে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2, যেমন আপনার 2, 3, 5, 7, 13, 19। এই সংখ্যাগুলো এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। এজন্য এদেরকে মৌলিক সংখ্যা বলা হয়। তাহলে এক ভিন্ন অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না বলে যে সংখ্যাগুলো তৈরি হয় সেই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা বলে। অপরদিকে আমরা কি পাচ্ছি? 1 হলো মৌলিক সংখ্যাও না, অমৌলিক সংখ্যাও না। একটা মাঝখানের সংখ্যা, যেটা দিয়ে মৌলিক আর অমৌলিক বিবেচনা করা হয়ে থাকে। পরবর্তী সংখ্যা হলে আমরা পাচ্ছি কি? অমৌলিক সংখ্যা। অমৌলিক সংখ্যা হলো যে সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে অমৌলিক সংখ্যা অথবা যৌগিক সংখ্যা বলা হয়। যে সংখ্যাকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা হয় তাকে অমৌলিক সংখ্যা অথবা যৌগিক সংখ্যা বলা হয়। যেমন আমরা ধরতে পারি 4 হলো এমন একটা শব্দ যাকে কি করা যায়? 2 দিয়ে ভাগ করলে কত হয়? 2টা মৌলিক সংখ্যা বের হয়। তাহলে 4কে ভাগ করলে কি হয়? 2টা মৌলিক সংখ্যা বের হয়। কি 2 আর 2। তো এরকমভাবে যেমন 6কে 3 দ্বারা ভাগ করা যায়, 8কে 2 দ্বারা ভাগ করা যায়, 116কে 2 দ্বারা ভাগ করা যায়। এরকম যে সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় অমৌলিক সংখ্যা। যে সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাকে বলা হয় অমৌলিক সংখ্যা। এরপর আমরা কিসে আসবো? ভগ্নাংশে আসবো। কোথায় আসবো? এরপর আমরা ভগ্নাংশ কয় প্রকার? ভগ্নাংশ হলো 2 প্রকার। একটা হলো সাধারণ ভগ্নাংশ, অপরটা হলো দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ হলো যার লব থাকে এবং হর থাকে। যেমন 1/2। যেমন 1/2 এটা একটা সাধারণ ভগ্নাংশ। উপরে লব আছে, নিচে হর আছে। এটা হলো লব আর নিচের এটা হলো হর। ঠিক আছে? উপরে লব, নিচে হর। এরকম লব এবং হর বিশিষ্ট সংখ্যাগুলোকে এভাবে প্রকাশ করা হয়ে থাকলে একে বলা হয় সাধারণ ভগ্নাংশ। যেমন 5/4 অথবা 1/2/3। এই সাধারণ ভগ্নাংশকে আমরা আবার 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হলো প্রকৃত ভগ্নাংশ, একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হলো মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশটা কি? প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব ছোট, যে ভগ্নাংশের লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ।
যেমন আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝাই যেমন এক, যেমন কি 1/2, এখানে লব কি লব হলো 1 আর হর হলো 2। এই লব হরের থেকে ছোট, লব হরের থেকে ছোট হলে তাকে প্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন 4/5, এখানে কি এটা কি এটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ, কারণ 4 হলো ছোট, 4 হলো ছোট আর এটা হলো বড়। ঠিক আছে, পরবর্তীতে আমরা আলোচনা করব অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে। অপ্রকৃত ভগ্নাংশটা কি? অপ্রকৃত ভগ্নাংশ হলো ওই ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় হর ছোট, লব বড় হর ছোট। যেমন লব বড় কীভাবে হবে? যেমন আপনার 5/4 আমি ধরতে পারি, তাহলে 5টা কি বড়, 4টা ছোট, 5টা কি লব, এটা লব আর এটা কি এটা হলো হর। তাহলে যে ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে বলা হয় অপ্রকৃত। যেমন 9/8 হতে পারে, এটা হলো অপ্রকৃত। 9/8 মানে লব বড় আর হর ছোট, এরকম ভগ্নাংশকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। পরবর্তীতে আমরা কি করতে পারি? মিশ্র ভগ্নাংশ সম্পর্কে এবার আমরা জানবো। এবার আমরা কি সম্পর্কে জানবো? মিশ্র ভগ্নাংশ থেকে সম্পর্কে জানবো। তাহলে প্রথমে জানছি কি আমরা, সাধারণ ভগ্নাংশ হলো প্রকৃত, অপ্রকৃত আর একটা মিশ্র প্রকৃতির। মিশ্র হলো এমন একটা মানে এমন একটা ভগ্নাংশ যে ভগ্নাংশে একটা পূর্ণ অংশ থাকে আর একটা অপ্রকৃত অংশ থাকে, একটা পূর্ণ অংশ থাকে আর একটা প্রকৃত অংশ থাকে। প্রকৃত মানে কি আমরা জানি, উপরের লব ছোট হর বড়, তাহলে 5 পূর্ণ 1/2 মানে কি এটা হলো একটা পূর্ণ অংশ, এটা হলো একটা পূর্ণ অংশ, এটা হলো একটা পূর্ণ অংশ আর এটা হলো কি একটা অপ্রকৃত অংশ, অপ্রকৃত অংশ, অপ্রকৃত অংশ, অপ্রকৃত, এটা হলো অপ্রকৃত অংশ। তাহলে একটা পূর্ণ অংশ আর একটা অপ্রকৃত অংশ মিলে কি হয়? একটা মিশ্র অংশ হয়। যেমন 5/3/2 মানে 5 হলে একটা পূর্ণ অংশ আর 3/2 একটা অপ্রকৃত অংশ। তাহলে যে ভগ্নাংশে একটা পূর্ণ অংশ থাকে আর একটা অপ্রকৃত অংশ থাকে, একটা প্রকৃত অংশ থাকে, তাকে বলা হয় মিশ্র অংশ, মিশ্র ভগ্নাংশ। তাহলে আমরা এখন ভগ্নাংশ কয় প্রকার? 2 প্রকার, একটা সাধারণ আর দশমিক। সাধারণকে কয় ভাগে ভাগ করা যায়? প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র। প্রকৃতটা কি? যার লব ছোট হর বড় সেটা হলো প্রকৃত। অপ্রকৃত কি? যার লব বড় হর ছোট সেটা অপ্রকৃত। আর মিশ্র কি? যার একটা পূর্ণ অংশ থাকে, একটা পূর্ণ অংশ থাকে এবং আর একটা অপ্রকৃত অংশ থাকে, এরকম ভগ্নাংশকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। পরবর্তীতে আমরা শিখব দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ কি এবং কিভাবে আমরা করব? দশমিক ভগ্নাংশ হলো এমন একটা ভগ্নাংশ যা দশমিকের পরের অংশ থাকে, যা দশমিকের পরে অংশ থাকে। 0.1-2 মানে দশমিকের পর, অথবা 8.12 অথবা 7.54 মানে দশমিক ভগ্নাংশ এমন ভগ্নাংশ যার একটা পূর্ণ অংশ থাকতে পারে এবং দশমিকের পরে সংখ্যাগুলো থাকতে পারে, অথবা পূর্ণ অংশ না থেকেও দশমিক পরে সংখ্যাগুলো থাকতে পারে। এরকম ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ বলা হয়। দশমিক ভগ্নাংশ আবার 2 প্রকার, একটা সসীম আর একটা অসীম আবৃত। একটা সসীম আর একটা কি অসীম আবৃত। সসীমটা কি? সসীমটা হলো যে ভগ্নাংশের সীমা নির্দিষ্ট সেই সমস্ত ভগ্নাংশগুলোকে সসীম ভগ্নাংশ বলা হয়। যেমন 7.23 এই ভগ্নাংশটা সীমা নির্দিষ্ট, এরপরে আর অংশ নেই। এরকম অংশ যদি না থাকে, এরপরে আর কোনো অংশ নেই না থাকে, এটা হলো সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। পরবর্তী আমরা শিখব যেমন হতে পারে 5.45 মানে 4-5 পর্যন্ত যায় এ ভগ্নাংশ শেষ, এরকম ভগ্নাংশ বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। পরবর্তী আমরা শিখব হলো অসীম আবৃত। অসীম আবৃত ভগ্নাংশটা কি? অসীম আবৃত ভগ্নাংশ হলো যেমন 2.45 এভাবে 4-5 হয়ে চলতেই থাকছে। তাই আমরা কি করতে পারি? এই 4-5টাকে আমরা এখানে একটা
পয়েন্ট দিয়ে পূর্ণ করে দিতে পারি। একে বলা হয় পৌনাপনিক। পৌনাপনিক দিলে বোঝা যাবে যে এটা চলতেই ছিল, কিন্তু আমরা পৌনাপনিক দেওয়ার কারণে একটা নির্দিষ্ট করে দিচ্ছি। 4-5 মানে কি পরপর 4-5 এইভাবে 4-5 হবে, অন্য কোনো অংশ হবে না। এরকম একই রকম জিনিস যদি বারবার হয় তখন আমরা একটা পৌনাপনিক দিয়ে সেটাকে নির্দিষ্ট করে ফেলতে পারি। এই যদি পৌনাপনিক দিয়ে আমরা নির্দিষ্ট করে ফেলি তখন একে বলা হয় অসীম আবৃত। অসীম যদি আবৃত না হতো, অনাবৃত হতো, তাহলে সেটা অমূলদ সংখ্যা হতো। কিন্তু এটাও এক ধরনের অসীম দশমিক ভগ্নাংশ, কিন্তু এটাকে নির্দিষ্ট করা যাচ্ছে অথবা আবৃত করে ফেলানো যাচ্ছে বা পৌনাপনিক দিয়ে নির্দিষ্ট করা যাচ্ছে, এই জন্য এটা অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এটা একটা মূলদ সংখ্যা। বন্ধুরা, যদি ধৈর্য ধারণ করে আমার এই ভিডিওটা আপনারা শুনে থাকেন এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে উদ্বুদ্ধ করবেন যাতে পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য উপস্থাপন করতে পারি এবং আপনাদের উপকারে আসে। আসসালামু আলাইকুম, আজকে এখানেই সমাপ্ত।